যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি। 21শে ডিসেম্বর 2025 আজ আমাদের শান্তিনিকেতন সফরের পঞ্চম দিন। আমাদের এই সফরের দুটি উদ্দেশ্য ছিল। প্রথমটি হলো বীরভূম জেলার 5টি সতীপীঠ এবং বিখ্যাত শক্তিপীঠ তারাপীঠ দর্শন করা, যা আমরা গত পরশুদিন শেষ করেছি দুদিনে। দ্বিতীয় উদ্দেশ্যটি হল বিশ্বভারতীর এক নতুন উদ্যোগে সামিল হওয়া। আমরা সকালবেলা শান্তবিতান থেকে বেরিয়ে পড়লাম বিশ্বভারতীর পথে। তখন এখানে তিনি পালকি থামান এবং এই গাছের নিচে তিনি কিছুক্ষণ বিশ্রাম করলেন। এখন যে এত গাছপালা দেখছেন, সেই সময় এটা পুরো ধুধু মরুভূমি ছিল। ধুধু উষর একটা মরুভূমির মতো ছিল, কোনো গাছপালা ছিল না, ছিল কেবলমাত্র দুটো ঝাঁকা ছাতিম গাছ। সেই ছাতিম গাছের তলায় তিনি কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন এবং তখনই তিনি এক গভীর শান্তি অনুভব করেছিলেন এবং তখনই মনে করেছিলেন যে এখানে একটা আশ্রম প্রতিষ্ঠা করবেন উপাসনার জন্য। এরপর তিনি ওই বন্ধুর বাড়ি রায়পুরে গেলেন, সেখানে ওনাকে বললেন যে এই জমিটা কার, তিনি এই জমি কিনতে চান। বার্ষিক 20 টাকার বিনিময়ে 5 বিঘা জমি মনুষী পাট্টায় তিনি কিনে নিয়েছিলেন। নিরাকার ব্রহ্মকে বোঝানো হয়েছে। আমরা জানি যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম উপাসনায় বিশ্বাস করতেন এবং এখানে আমার নিরাকার ব্রহ্ম, মানে তার কোনো আকার নেই, সেরকম ব্রহ্মের উপাসনা করা হয়। তো সেখান থেকেই তিনি, এটা উপনিষদের একটা লাইন আছে, সেখান থেকে এটা ওনার হচ্ছে আত্মোপলব্ধি। আর যদি আপনি ছাতিম গাছ সামনে থেকে দেখতে চান, এটা হচ্ছে সেই ছাতিম গাছ। তো ছাতিম গাছের বাইরে গাছের গার্ডের সামনে যে বড় গাছে জন্মেছে, সেজন্য অন্ধকারে ওকে দেখতে ভয় লাগে, ওই জন্য ওকে ডেভিল ট্রিও বলা হয়। তাছাড়া এর আরেকটা নাম আছে ব্ল্যাকবোর্ড ট্রি। মধ্যে আবদ্ধ রাখতে চাননি শিক্ষাকে, তিনি নিজেও এটা পছন্দ করতেন না, তাই তিনি কোনো স্টুডেন্টের উপরে সেরকম চাপিয়ে দিতে চাননি। সেই জন্য এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে যে প্রত্যেকটা বেদি কিন্তু একজন শিক্ষকের নামে, মানে এটা হচ্ছে এই গান বেদি বা এই বীর বেদি। আর শিক্ষক হচ্ছে এক একটা বেদিতে 30টা মেয়ে, স্টুডেন্টরা তারা গিয়ে ঘুরে গিয়ে আম্রকুঞ্জ একেবারে পাশাপাশি। এখানে বেশ কয়েকটা আমের গাছ আছে এই প্রান্ত, সেজন্য এর নাম আম্রকুঞ্জ। বর্ধমানের রাজা মহাদেব চাঁদ ওনার মালি রামদাসকে দিয়ে এই বাগান নির্মাণ করেছিলেন। মানে এটা একদম অনুর্বর জমি ছিল, সেখানে উনি নানা রকমের মাটি ফেলে, নানা রকমের কীটনাশক বা সারটার ব্যবহার করে এটাকে একটা বাগানের মতো নির্মাণ করেছিলেন। ওই জন্য এটার নাম হচ্ছে আম্রকুঞ্জ। উনি একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন, উনি গণিতের ক্লাস এখানে বসে নিতেন। এই যে লালমাটির রাস্তাটা দেখছি, থেকে শুরু করে একেবারে আশ্রমের পূর্ব প্রান্ত নতুন বাড়ি দেবনী পর্যন্ত গেছে। এই রাস্তার দুই প্রান্তে আপনারা লক্ষ্য করবেন যে বেশ কয়েকটা গাছ আছে এবং এখানে প্রায় বেশিরভাগ তখন গাছ ছিল শাল গাছ দুই প্রান্তে। সেজন্য গুরুদেব এই রাস্তার নাম দিয়েছিলেন শালবীথি এবং শালবীথি রাস্তা আমাদের গুরুদেবের অত্যন্ত প্রিয় ছিল। সকাল এবং সন্ধ্যে তিনি এই রাস্তা বরাবর যাতায়াত করতেন। ওনার অনেক গানে কবিতা রচনায় উনি এই শালবীথির কথা উল্লেখ করেছেন। এই যে ঘরটা দেখছেন, এটা হচ্ছে যে প্রাচীন বৌদ্ধস্থল সাথী সারনাথের অনুকরণে নির্মাণ হচ্ছে ঘণ্টাতলা। 1919 সালে সুরেন্দ্রনাথ কর ওনার পরিকল্পনায় নির্মাণ করা হয়েছিল এবং এই আশ্রমে কিন্তু এই ঘণ্টার আওয়াজে এখানে সমস্ত ছাত্রছাত্রী যাচ্ছিলেন। তারা সকালে ঘুম থেকে উঠতো, মানে একসঙ্গে উঠতো। এখন এখানে যখন ক্লাস হয় বা উৎসবের অনুষ্ঠানের সূচনা সমাপ্তি হয়, এই ঘণ্টা দিয়ে হয়। ঘণ্টা যদি একসঙ্গে 5 বার বাজানো হয়
তার মানে সেটা হচ্ছে এমার্জেন্সি বেল কোড, এবং সকলকে একসঙ্গে এসে মাঠের মধ্যে জমায়েত হতে হবে। আর এই যে মাঠটা দেখছেন, এই মাঠটার একটা বিশেষ নাম আছে। মাঠটার নাম হচ্ছে গৌর প্রাঙ্গণ। আমাদের আশ্রমের একজন শিক্ষক ছিলেন গৌর গোপাল ঘোষ। উনি একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় ছিলেন, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। ওনার নাম অনুসারে এই মাঠের নামকরণ করা হয়েছে। এই মাঠের একটা বিশেষ উৎসব আমাদের হয়, সেটা হচ্ছে মহালয়ের দিন আনন্দবাজার। সেদিন বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত ওই প্রত্যেক যত আমাদের স্টুডেন্ট আছে, পাঠ্য ভবনের স্টুডেন্ট বা অন্যান্য ভবনের গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি যারা সবাই আছে, তারা সকলে নিজেদের এক একটা স্টল বসায় এবং সেখানে হাতের কাজের কিছু জিনিস বা ফাস্ট ফুডের কোনো খাবারের আইটেম তারা হাতে বানিয়ে নিয়ে এসে বিক্রি করে, এবং সেখান থেকে তারা যে টাকাটা পায় সেই টাকার অনেকটাই অংশ পুজোর সময় দুস্থ পরিবারকে দিয়ে তারা সাহায্য করে। তখন কিন্তু ওখানে কেউ কথা বলবেন না বা পার্সোনাল কোনো গান বা নাচ কিছু রিকোয়েস্ট করবেন না, জাস্ট গাড়ি থেকে দেখবেন যে এগিয়ে যাবে। আর এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটার নাম হচ্ছে সমীন্দ্র শিশু পাঠাগার। সমীন্দ্রনাথ বাহ, খুব ভালো, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, নন্দলাল বসুর পেন্টিং। বড় হওয়ার যে কি অদ্ভুত এই যে চৈতি এখানে মানে আবাসিক যত ছাত্রছাত্রী থাকে তাদের জন্য এখানে খাবার রান্না হয়। আর ওই দিকে আছে শ্রী সদন ছাত্রী নিবাস, ওখানে একটা বাড়িতে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন স্টুডেন্ট ছিলেন। এটা হচ্ছে একটা অন্যতম বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন, এর নাম হচ্ছে চৈতি বা চৈত্র। এটা আপনারা দেখবেন শুধুমাত্র মাটি এবং আলকাতরা দিয়ে বানানো হয়েছে। এই পরিকল্পনা করেছেন সুরেন্দ্রনাথ কর এবং নন্দলাল বসু। এর দেওয়ালটা
চালানো হয়েছে। শ্যামলী বাড়ি যেটা হচ্ছে গুরুদেবের 5টা বাড়ির মধ্যে অন্যতম। আমরা যদি মিউজিয়ামে যান ওদিকে দেখতে পাবেন গুরুদেবের 5টা বাড়ি আছে। শ্যামলী বাড়িটা হচ্ছে পুরোপুরি মাটির বাড়ি। আর এটা সামনে এবং পেছনে দুটো কাঁচের জানলা আছে এবং এটা হচ্ছে প্রদর্শক কক্ষ হিসেবে ব্যবহার করা হতো। প্রদর্শক কক্ষ মানে এটা একটা শোকেসের মতো ব্যবহার করা হতো। বিভিন্ন সময় এটা নোটিশ বা সার্কুলার কিছু হতো সেই এখানে দেওয়া হতো এবং দুই প্রান্ত উন্মুক্ত এর প্রতি বছরের নোটিশ বা সার্কুলার স্টুডেন্টদের উপর কখনোই জোর তাদেরকে 1 ঘন্টার জন্য নিয়মিত খেলতে আসতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওনার স্ত্রী প্রতিমা দেবী বিয়ের পর প্রথম এই বাড়িতে এসে উঠেছিলেন এবং পরবর্তীকালে এখানে বিদুশেখর শাস্ত্রী এবং আরও অনেকে থেকেছেন। আমাদের গুরুদেবের সমস্ত গানের কাণ্ডারি এবং ভাণ্ডারী ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমাদের গুরুদেবের যত গান আছে সেই গানের স্বরলিপি উনি দিতেন। উনি এই বাড়িতে কিছুকাল ছিলেন এবং কিছুদিন আগে এই বাড়িটা অ্যালামনি অ্যাসোসিয়েশনের অন্তর্গত ছিল। দীনেন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন। দীনেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ছিলেন কমলা দেবী। কয়েকজন করে দেখে আসতে থাকেন। কমলা দেবী ছিলেন, উনি 1939 সালে অর্থ প্রদান করেছিলেন এবং ওনার টাকাতেই এটা নির্মাণ করা হয়। দিনান্তিকা মানে হচ্ছে দিনের অন্ত। দিনের অন্তে এখানে আশ্রমের সমস্ত শিক্ষক এবং শিক্ষককর্মী তারা সকলে মিলে এসে এখানে চা পানের আসরে বসতেন এবং সেই আড্ডায় তাদের সন্ধ্যাবেলা অবধি চলতো। মানে এটা দিনের শেষে সকলে এসে মিলিত হবে। তাছাড়া আমাদের আশ্রমের এটা হচ্ছে পশ্চিম প্রান্ত। পশ্চিম প্রান্তে আমরা জানি যে সূর্য অস্ত যায় এবং দিনের অন্ত ঘটে। তার জন্য তার সাথে মিল রেখে এই বাড়ির নাম হচ্ছে দিনান্তিকা করেছিলেন বলে এর নাম হচ্ছে সিংহ সদন। সিংহ সদনের বাম পাশে আছে পূর্ব তোরণ এবং ডান পাশে আছে পশ্চিম তোরণ। সেগুলো পশ্চিম তোরণ এবং পূর্ব তোরণ এগুলো হচ্ছে ইসলামিক স্থাপত্য নিদর্শন, এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্রাকচারের নিদর্শন। আর এর পাশে ছাতার মতো একটা আছে এবং একই এর পাশে ছাতার মতো আছে, এগুলো হচ্ছে বুদ্ধিস্ট আর্কিটেকচার। এগুলো তো আমাদের ক্লাসও হয় মাঝে মাঝে। আর পূর্ব তোরণ পশ্চিম তোরণ যেগুলো আছে এখানে আশ্রমের শিক্ষক যারা ছিলেন ওনারা এগুলোতে থাকতেন, মানে ওনাদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হতো। আর সিংহ সদনের মধ্যে একটা সভাগৃহ ছিল, সেখানে নিয়মিত সভা হতো এবং সবার মধ্যে গুরুদেব নিজে উপস্থিত থাকতেন। এখনও এখানে মঙ্গলবার ভেতরে হয় না, বাইরের মধ্যে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সভার দিন এখানে যত ছাত্রছাত্রী থাকে তারা নিজেদের কিছু কবিতা বা কোনো গল্প তারা লিখে নিয়ে আসে এবং সবার সামনে একটা পাঠ করে। ওটা প্রতি মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় হয়। আর এই গেটের আরেকটা বিশেষত্ব হচ্ছে 1940 সালের 7ই আগস্ট, মানে গুরুদেবের প্রয়াণের হয়েছে 1941-এ, তার ঠিক 1 বছর পূর্বে ওনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিলিট উপাধি দেওয়া হয়েছিল। সেটা কিন্তু এই সিংহাসন যেটা আছে সেটা হচ্ছে টিচারের বসার জন্য। উপায়ে অভ্যর্থনা জানানোর জন্য কয়েকজন ছাত্রছাত্রীদের নিয়ে ওই নেপালচন্দ্র রায় এই রাস্তাটা নির্মাণ করেছিলেন বলে এটার নাম হচ্ছে নেপাল রোড। গুরুদেব যখন ফিরে এসেছিলেন তখন উনি বেশ খুশি হয়েছিলেন এটা দেখে। আর আমাদের গুরুদেব যখন অসুস্থ হয়েছিলেন 1941 সালে 25শে জুলাই, যখন ওনাকে এই শান্তিনিকেতন ছেড়ে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা, তখন এই নেপাল রোড দিয়েই কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল বোলপুর স্টেশনে। আর আগে আছে চীনা ভবন, চীনা ভবনের ভেতরে যাবো। বিশ্বভারতী ক্যাম্পাস দীর্ঘদিন ধরে পর্যটকদের জন্য বন্ধ ছিল। এই বছর আবার সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। এবার যেটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হলো পর্যটকেরা বিশ্বভারতীর প্রশিক্ষিত গাইডের সঙ্গে সারাটা ক্যাম্পাস ঘুরে দেখতে পারবেন। 1 ঘন্টার এই পায়ে হেঁটে বিশ্বভারতীকে দেখার নাম দেওয়া হয়েছে হেরিটেজ ওয়াক। উত্তরায়ণের রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি ও রবীন্দ্র ভবন জাদুঘরের সঙ্গে বিশ্বভারতী ক্যাম্পাসের একটি অংশকে ইউনেস্কো 2023 সালের 17ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়। তারপর থেকে দেশ বিদেশের পর্যটকদের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এই হেরিটেজ ওয়াকের পরিকল্পনা সকলে খুব ভালোভাবে উপভোগ করতে পারছেন।
ভাষা প্রেমী, জাপানি ভাষা এবং ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, এরকম আরও বেশ কয়েকটি ইউরোপিয়ান ভাষা সেন্টার আছে, সেগুলো ওই প্রান্তে আছে। এটা হচ্ছে হিন্দি ভবন। হিন্দি ভবন 1938 সালে ভিত্তি স্থাপন করা হয়েছিল এবং 1939 সালে 31শে জানুয়ারি পণ্ডিত জওহরলাল নেহেরু নিজে এসে দ্বার উদ্ঘাটন করেছিলেন। এবং এর ভেতরে যে লাইব্রেরি আছে সেটা হচ্ছে বিশেষ মূল্যবান সম্পদ এখানকার। আর এখানে হিন্দি ভাষা সম্পর্কে উচ্চতর পর্যায়ে পড়াশোনা করে এবং গবেষণা করার সুযোগ আছে। এবং চাইনিজ ভাষা সম্পর্কেও সেম, ওখানে কিন্তু ওরা রিসার্চও করতে পারে। হিন্দি ভবনের ভেতরে একটা যেটা মূল বৈশিষ্ট্য, এটা হচ্ছে 360 ডিগ্রি ওয়াল পেন্টিং আছে, মানে দেওয়ালে 4 দিক জুড়ে চিত্র অঙ্কন করা আছে। সেটা হচ্ছে এখানে বিনোদ বিহারী মুখোপাধ্যায় একজন বিখ্যাত শিল্পী ছিলেন, যে শেষ বয়সে উনি অত্যন্ত ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলেন। তিনি রং ছুঁয়ে ছুঁয়ে মানে টাচ করে করে বুঝতে পারতেন কোথায় রং কতটা গভীর হবে, কোথায় কতটা মানে গাঢ় হবে, সেটা বুঝতে পারতেন। তো ওনার 3 দিকের দেওয়ালে ওনার ছবি আছে, মানে ওনার আঁকা এবং তার ছাত্রছাত্রীর আঁকা, সেটা আমরা গিয়ে ভেতরে বুঝতে পারবো। বাহ, ইনা রায়, সত্যজিৎ রায়, উনি তো তার স্টুডেন্ট ছিলেন। আজকে সত্যজিৎ রায়ের যে আর্টিস্ট হওয়ার অনুপ্রেরণা তো বিনোদ বিহারী মুখোপাধ্যায়। সেই গুরু দক্ষিণা দিয়েছিলেন তিনি ইনা রায় তৈরি করে। এই বছরের আগস্ট মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছে এই হেরিটেজ ওয়াক। বর্তমানে শুধু রবিবারে 4টি স্লটে একজন করে গাইড খুব সুন্দরভাবে প্রতিটি স্থানের ইতিহাস বর্ণনা করতে করতে 1 ঘন্টা পর্যটকদের সঙ্গে ঘুরে বেড়ান। ভবিষ্যতে সপ্তাহের আরও কয়েকটি দিনেও এটি করার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। আমরাও আজ রবিবারে সকালবেলা জনপ্রতি 300 টাকার টিকিট কেটে দ্বিতীয় স্লটের সঙ্গে যোগ দিয়েছি। এটা হচ্ছে ভিত্তি স্থাপনের ছবিটা। শান্তিনিকেতন কি হিন্দু ভবন কেন্দ্র হয়, উনিশশো 1921 সালে এই বাড়িটি খুব কম বয়সের ছাত্রদের বাসস্থানের জন্য নির্মাণ করা হয়েছিল। সন্তোষচন্দ্র মজুমদার ছিলেন শান্তিনিকেতন ব্রহ্মচার্যাশ্রমের এক ছাত্র এবং পরে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষকও হয়েছিলেন। তার অকাল প্রয়াণে 1926 সালে এই বাড়ির নাম হয় সন্তোষালয়। কিন্তু দুঃখের কথা যে এই বাড়িটা যেহেতু তিনি মানে স্ত্রীর জন্য বানালেন, কিন্তু স্ত্রী মানে নতুন বাড়ি ইয়েস, স্ত্রী মানুষের মৃণালিনী দেবী ইয়ে থেকেছে মহাত্মা গান্ধী। এই বাড়িটা থাকতে পারলেন না। ওনার দূর সম্পর্কে এক পিসিমা ছিলেন রাজলক্ষ্মী দেবী। রাজলক্ষ্মী দেবী এসে ওনার প্রথমে ওনাকে দেখাশোনা করতে এই বাড়িতে ছিলেন এবং এই বাড়িতে যেহেতু তিনি থাকতে পারলেন না, সেজন্য তিনি পাশে আরেকটা বাড়ি বানালেন থাকার জন্য। সেই বাড়িটার নাম হচ্ছে দেহুলি বাড়ি। ওই বাড়িতে থেকেই গুরুদেব সমস্ত কাজ মানে বেশিরভাগ কাজ করেছেন। ওনার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ পাওয়া এবং মানে নোবেল পাওয়া ওই গ্রন্থের জন্য, ওনার নাইটহুড উপাধি গ্রহণ এবং নাইটহুড উপাধি ত্যাগ, সমস্ত কিছু কিন্তু ওই ঘরে থাকাকালীন 1906 থেকে শুরু করে 1919 সাল পর্যন্ত এই বাড়িতে ছিলেন। এবং 1919 সাল থেকে উত্তরায়ণের বাড়িতে গেছিলেন। উত্তরায়ণ বাড়িটা সেগুলোকে কিছু জানি না, আমি শুনেছি, পেছন থেকে শুনেছি আমি।
নতুন বাড়ির পাশে এটা কোন বাড়ি বলুন? এই প্রথম বাড়ি শান্তিনিকেতন তৈরি হয়েছিল এই বাড়িতে। বলবে চল না। সাল নাগাদ এই বাড়িটার নিচের তলা বানানো হয়েছিল এবং 1888 সালে উপরের তলাটা বানানো হয়েছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অতিথিদের জন্য মানে এটা বানিয়েছিলেন বেসিক্যালি, যে অতিথিরা এখানে আসবেন, কিছুদিনের জন্য থাকবেন এবং উপাসনা করে যাবেন, সেই উদ্দেশ্যেই তিনি বানিয়েছিলেন। এবং এই বাড়ির নিচের তলায় একটা বাড়ির মধ্যে উনি থাকতেন। এটাই কিন্তু একমাত্র বাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার স্ত্রী, পুত্র, কন্যা সমেত সকলে একসঙ্গে থেকেছেন। কারণ এরপরে উনি যখন স্ত্রীর সঙ্গে আলাদাভাবে থাকবেন পরে দেহলি বাড়ি বানালেন, নতুন বাড়ি বানালেন, তখন কিন্তু ওখানে একসাথে থাকতে পারেন। তো সেজন্য এই বাড়িটার মধ্যে বিশেষ বাড়ির উপর কিন্তু লেখা আছে শাস্ত্রাত্মক প্রাণারামক মনানন্দ। এটা হচ্ছে পুরুষের একটি লাইন। এই লাইনটা কি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করে বলেছিলেন তিনি আমার প্রাণের আনন্দ, আত্মার শান্তি। এই বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন জন এসে থেকেছেন। মহাত্মা গান্ধী এখানে এসে থেকেছেন। আমাদের জাপান থেকে আগত প্রথম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উনি এখানে ছিলেন। যে নজরুলের সামনে উনি এখানে ছিলেন। এবং 1891 সালে 21শে ডিসেম্বর বাংলার দিনটি ছিল 7ই পৌষ। সেদিন এইটার হিন্দু, বৌদ্ধ, শিখ, মুসলিম, খ্রিস্টান সকলের জন্য এর দ্বার উদ্ঘাটন করে দেওয়া হয়। এটা মন্দির বলা যেতে পারে, কিন্তু এর ভেতরে কোনো বিগ্রহ নেই, মানে এটা হচ্ছে বিগ্রহহীন মন্দির এবং সমস্ত জাতির জন্য এটা উন্মুক্ত। এখানে যে যতগুলো জানলার মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একটা জানলা নয়, প্রত্যেকটা দরজা খুলে দিলে পুরোটাই একেবারে উন্মুক্ত হয়ে যাবে। কাঁচ যেগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে উপরে জানলার মধ্যে রঙিন বেলজিয়াম কাঁচ, উপরে আছে পোড়ামাটির টাইলস এবং নিচে আছে মার্বেলের মেঝে এবং বাইরে যে আশ্রম পরিক্রমার পর আমরা এলাম রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখতে। প্রথমে দোতলায় দেখলাম প্রদর্শিত করা আছে ঠাকুর পরিবারের বংশতালিকা, নোবেল পুরস্কারের সার্টিফিকেট ও ডামি মেডেল, কবিগুরুর পাসপোর্টের ছবি, বিদেশে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে তার ছবি, অক্সফোর্ডে তার ব্যবহার করা গাউন ইত্যাদি। নিচের তলায় প্রদর্শিত আছে গীতাঞ্জলি সম্বন্ধে সব রকমের ছবি, দলিল ও চিঠিপত্র। মিউজিয়ামটি দেখে খুব ভালো লাগলো। তারপর আমরা এলাম শান্তিনিকেতনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান উত্তরায়ণে। রবীন্দ্রনাথের বাস করা 5টি বাড়ি, উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ ও উদিচি নিয়ে এই উত্তরায়ণ কমপ্লেক্স। 1919 সাল থেকে 1941 সালে তার প্রয়াণের আগে পর্যন্ত কবিগুরুর প্রধান বাসস্থান ও কর্মস্থল হিসেবে ব্যবহার করা হয়েছিল এই বাড়িগুলিকে। ইউজ করা গাড়ি। ঢোকাবে না সেটা আমি হাম্বার কোম্পানি। হ্যাঁ, লন্ডনের। হ্যাঁ, লেডি রানী মুখার্জি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা টানা রিক্সা। হ্যাঁ, না, এটা ছাপাখানা, ছাপাখানা, ছাপা, ছাপা প্রিন্টিং মেশিন। আমি ভাবছি এটা আমি দেখেছি। আমরাও
আরে আমি বসে প্রুফ ঠিক করেছি চ্যাটার্জি প্রেসে, ওই বোসবাবুর প্রেসে, অরুণ বোসের প্রেসে। এলে আমার মস্ত মজা হবে। স্বপন দাঁড়া, এদিকে তাকা। ঠিক আছে। হয়নি এখনো। 1905 সাল থেকে শুরু হয় রবীন্দ্রনাথের গানের রেকর্ডিং করা। কিছু পেশাদার শিল্পীরা রবীন্দ্র গানের রেকর্ড করা আরম্ভ করলেন। প্রথম দিকে তৈরি হতো সিলিন্ডার রেকর্ড, যাতে কোথাও রবীন্দ্রনাথের নাম থাকতো না। লোকেরা বলতো রবিবাবুর গান। তখনকার দিনে সম্ভ্রান্ত পরিবারের মহিলারা রেকর্ডে গান গাইতেন না। বেশিরভাগ শিল্পীরাই রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি অনুসারে গান গাইতেন, কিন্তু আঙুরবালা, বেদনা দাসী, রাধিকা প্রসাদ গোস্বামী, কে মল্লিকের মতন কিছু প্রখ্যাত শিল্পীরা রবীন্দ্রকৃত সুরের তোয়াক্কা না করে নিজের ঢঙে রেকর্ড করতে লাগলেন। রেকর্ড কোম্পানিগুলিও কোনো দায়িত্ব না নেওয়ায় রবীন্দ্রনাথ যথেষ্ট চিন্তিত হয়ে পড়লেন। 1915 সালে তিনি রবীন্দ্রগানের বিকৃতি ঠেকাবার জন্য আইনের আশ্রয় নিলেন। তার সলিসিটর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় গ্রামাফোন কোম্পানিকে চিঠি দেওয়ার পর তাদের পক্ষ থেকে মর্গান অ্যান্ড কোম্পানি চিঠি দিয়ে তাদের ভুল স্বীকার করে জানায় যে এরপর থেকে কবির সঙ্গে আলোচনা করে তার অনুমতি অনুসারে রেকর্ড করা হবে। সেই থেকে শুরু হয় রেকর্ডের জন্য রয়্যালটি দেওয়া। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসাবে তার রচিত গানের রেকর্ড প্রতি 8 আনা করে রয়্যালটি পেতে লাগলেন। এর পরেও রবীন্দ্র গান নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। অবশেষে রবীন্দ্রনাথ যখন জার্মানি ভ্রমণ করছিলেন, তখন 1926 সালের 5ই অক্টোবর গ্রামাফোন কোম্পানির সঙ্গে সেই ঐতিহাসিক কপিরাইট চুক্তি হয়। রবীন্দ্রনাথের পক্ষে স্বাক্ষর করেন রথীন্দ্রনাথ ও প্রশান্তচন্দ্র মহালনবিশ। রবীন্দ্রনাথের গানের কপিরাইটের এই শতবর্ষ উদযাপনের সময় আমরা শান্তিনিকেতনের এই হেরিটেজ ওয়াক করে আজ এক বিশেষ অনুভূতির সাক্ষী হলাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে
যদি জানতে